সকালবেলা বেশ আমেজ নিয়ে পাখির মধুর ডাক শুনতে শুনতে চা খাওয়া শেষ হতেই আমার পাশেই বসে থাকা দেবেন মাইতি আমাকে বললেন, চলুন এবার মাঠাবুরু ওঠা যাক। আমাদের ডাক বাংলোর পিছনেই সুদীর্ঘ শৈলমালার মাঠাবুরুর শিখর, উটের পিঠের কুজের মতো ডলোমাইটের অনাবৃত গম্বুজ। তবে শেষ 200-300 ফুট গাছপালা বড় একটা দেখা যায় না, কিন্তু চমৎকারভাবে একটা বিরাট শিবলিঙ্গ যেন নীল আকাশে মাথা তুলে আছে। বললাম, শিবলিঙ্গ? আহ, তা কত উঁচু? এই খুব কম হলেও ওই 1000 ফুট হবে। বাবা, এ বড্ড খাড়াই দেখছি। একটু কষ্ট তো হবে, কিন্তু ওপর থেকে যে সিনারি আপনি দেখবেন তা দেখে ভালো না বেশে থাকতে পারবেন না। আহ, আচ্ছা, ওই যে কি একটা গাছ মাথার ওপরে, ও, এখান থেকে দেখা যাচ্ছে ওইটা, ওই 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 জায়গাটা? আরে মশাই, ওটা তো একটা পাকুর গাছ। মস্ত বড় গাছ ওটা, ওপরে উঠলে টের পাবেন। আমি বেশ আশ্চর্য হয়ে গেলাম। একটা বড় পাঁকুড় গাছ এখান থেকে দেখাচ্ছে যেন আশ্বাওড়া গাছের মতো। তাহলে কত উঁচু হতে পারে সেই মাঠাবুরু শিখরটি? দেবেন মাইতি আবার বললেন, তবে বলুন, আপনি রেডি হয়ে আছেন তো? হুম, ঠিক আছে, চলুন ওঠা যাক। আমার বাংলো থেকে হাতকুড়ি দূরে গিয়েই জঙ্গল। জঙ্গলে হরিতকি, আমলকি, কেঁচ, শাল ও পলাশ গাছই বেশি। এখানে ওখানে বড় বড় পাথর ছড়ানো, নানা আকারের পাথর। কোনোটার ওপর আবার দিব্যি চৌড় সমতল, এত বড় যে 5-6 জন বিছানা করে শুয়ে থাকলে পরস্পরের খুব ঘেঁষাঘেঁষি হয় না। আবার কোনোটা সত্যিই ছোট। একটি ক্ষীণকায়া ঝর্ণা পাহাড়ের দিক থেকে নেমে বয়ে চলেছে অসংখ্য ছোট বড় পাথরের ওপর দিয়ে। তার জল বেশ স্বচ্ছ এবং ঠান্ডা। দেবেন মাইতি বললেন, এর নাম ছাতনা জোর। বাহ, বেশ চমৎকার। আচ্ছা, এটি কোথায় গিয়ে মিশেছে? উম, ওই তো আগে গিয়ে নাগটিটার ফরেস্টের নিচে ভাটাই জোড়ার সঙ্গে মিশেছে। আর ভাটাই জোর? ভাটাই জোর ওই কুসুমটির নিচে ওই শঙ্খ নদীর সাথে মিশেছে। বেশ। কথাবার্তা শেষে আবার চলতে শুরু করলাম। ক্রমে সমতল ভূমি ছেড়ে মাঠাবুরু পাহাড়ের ওপর উঠতে আরম্ভ করলাম। তবে এই রাস্তাটা খুব সরু, উঁচু নিচু পাথরের ওপর দিয়ে এঁকে বেঁকে ওপরের দিকে চলেছে সেটা। দুধারে শাল, কাঞ্চন, পলাশ, আমলকি গাছের ঘন ছায়া, মোটা মোটা চিহর লতা, সেগুলো আবার এডাল থেকে ওডাল থেকে ঝুলছে। প্রথম বসন্তে করন্দা ফুলের সুগন্ধ সকালের বাতাসকে একেবারে মাতিয়ে তুলেছে। কোথাও একটা মস্ত বড় লতায় থোকা থোকা নতুন ফোটা অগ্নিবর্ণ পলাশ ফুল পথের ওপর ঝুঁকে পড়েছে। তবে হঠাৎ কোথাও থেকে একটা দীর্ঘ চক্ষু ধনেশ পাখি লতা পাতার আড়াল থেকে কর্কশ স্বরে ডেকে উঠল। আমি অবশ্য জানতাম না এটা কোন পাখির স্বর। স্বরটা শুনে বেশ চমকেই উঠলাম। এই এই ওটা ওটা কি ডাকে আবার? দেবেন মাইতি হেসে বললেন, আরে ধনেশ পাখি স্যার। ও, ইয়ে, মানে যার তেল হয়? হ্যাঁ স্যার, দেখবেন এই এদিকটা একটু তাকিয়ে থাকুন, ঠিক দেখা পাবেন। কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে আবার
সামনের পথে এগিয়ে গেলাম। কিন্তু খানিকটা পথ চলতেই দেবেনবাবু বেশ ব্যস্ত হয়ে আঙুল দিয়ে কিছু একটা দেখিয়ে বললেন, ওই 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 তো বড় বড় ঠোঁট, দেখুন দেখুন। আমি সেদিকে লক্ষ্য করলাম। দেবেনবাবুর ইঙ্গিত করা জায়গাটির দিকে চোখ পড়তেই মনটা যেন খুশি হয়ে গেল। বাহ, চমৎকার একখানি পাখি! এরম পাখি এর আগে কখনো দেখিনি। বাদামি সাথে ধূসর রঙের গায়ের পালক, সাথে বড় একখান পাহাড়ি কাকাতুয়ার মতো লেজ। এক ঝাঁক হয়ে সবাই বসে আছে গাছের ডালে। খানিকক্ষণ সেখানেই দাঁড়িয়ে তাদের ডাক শুনলাম। তারপর সেখান থেকে সামনের দিকে এগোতে শুরু করলাম। আরো উপরের দিকে গিয়ে এক স্থানে দেখলাম কি সুন্দর একখানি ছায়া শীতল পরিবেশ এই জায়গাটায়। করন্দা ফুলের সুবাস ভুর ভুর করছে বাতাসে। বড় বড় চৌরস শিলাসন চারিদিকে বিছানো। মনে কেউ যেন বলল, এমন শান্ত নিভৃত মৌন বনানী তলে নিশ্চয়ই সেকালে মুনি ঋষিদের কুটির ছিল। বনবিহঙ্গের কলধ্বনি মুখরিত এমনই প্রভাতে তাদের দার্শনিক দৃষ্টি জীবন মৃত্যুর রহস্য ভেদ করতে ব্যস্ত থাকতো এই নিভৃত বনাঞ্চলে। আর সেইখানেই নাকি দেবেন মাইতি আর আমি এসেছি কাঠ কয়লার ভাঁটা কিনতে। আরো কিছু দূর চললাম, তবে এইবার বড়ই পা ব্যথা করছিল। ভাবলুম একটা লতা পলাশের ফুলের থোকা দোলানো আমলকি গাছের তলায় পাথরের উপর বসে একখান সিগারেট ধরাই। তা ধরালাম। চারিদিকে মাথা ঘুরিয়ে দেখি অতি সুন্দর স্থান। এত নিবিড় ডালপালা ঝুঁকে আছে সানুদেশে যে এখান থেকে সমতল ভূমি বা ডাকবাংলো দেখাই যায় না। দেবেন মাইতি বললেন, উঠুন, এখনো অনেকটা পথ যে। হ্যাঁ, এই তো। আচ্ছা, এই কতটা পথ উঠলাম গো? ওই প্রায় 6-4 ফুট হবে, তবে এখনো তো অনেক বাকি। ঠিক এমন সময় অনেকগুলি তরুণী কণ্ঠের উচ্ছল হাসি কলরবে বনভূমি মুখর হয়ে উঠল। আমাদের সামনে দিয়েই 6-7টি মানভূমি বাউরি কি ও ভূমিজ মেয়ে লম্বা ধরনের লতায় বোনা ঝুড়ি মাথায় লাগিয়ে হরিণীর মতো লাফিয়ে সরু পথটা বেয়ে উপরে উঠে চলল। দেবেন মাইতিকে বললাম, এরাই বোধহয় কুলি, তাই তো? আগে হ্যাঁ স্যার। এদের মজুরি কত? তা তো জানি না, এখানকার রেট আমি ঠিক বলতে পারবো না। এই ঘটনার এবং পথের ধারের বিশ্রামের পর 40টি মিনিট কেটে গিয়েছে। আমরা তখনও মাঠাবুরু আরোহণ করছি তো করছি। যা ভেবেছিলাম খুব কাছে, তা হয়ে পড়েছে বহু দূর। জঙ্গলটা আগের চেয়ে একটু পাতলা হয়েছে বটে, কিন্তু এখনো ওপরে উঠতে কত যে দেরি আছে বুঝতে পারছি না। এদিকে আমার পা ব্যথায় ভেঙে পড়ছে। দেবেন মাইতি আশ্বাসে সুরে বারবার বলছেন, এই তো এলাম স্যার। ওই 1 নম্বর কিলিন দেখা যাচ্ছে, আর বাস একটু, আর একটু। কিন্তু ওনার আশ্বাসের উপরে বিশ্বাস হারিয়েছি। মোটে 1000 ফুট বলে আমায় উনি এমন জায়গায় নিয়ে এলেন, তবে এখন মনে হচ্ছে আরো বেশি, অনেক বেশি। সত্যি এবার কষ্ট হচ্ছে। সোজা খাড়াই না হলে এত কষ্ট হতো না হয়তো। আমি বললাম, দূর বাপু, আর 1 নম্বর কিলিন রাখুন তো মশাই,
অনেকক্ষণ থেকেই তো বলছেন এই একই কথা। আপনি আপনি দেখুন না আরেকটু গিয়ে, ওই যে পিয়াশাল গাছটা দেখছেন, ওই হলো ওপরের লেভেল। বসবেন, বসবেন একটু ওই পাথরটাতে। ঠিক এমন সময় আবার সেই একই রকম সম্মিলিত নারী কণ্ঠের গান ও কলরব ওপর থেকে নিচে নেমে আসতে শোনা গেল। আগের সেই দলটি এবার কাঠকয়লার ঝুড়ি নিয়ে মাথায় মাথাবুরু থেকে নিচে নামছে। মনে মনে ভাবলুম, এতক্ষণ লেগেছে ওদের পৌঁছতে এবং কয়লা আনতে, কিন্তু দেবেন মাইতি আমার ভুল ভেঙে দিলেন। এরা সেদল নয়, এরা আমাদের অনেক আগেই পাহাড়ে উঠেছিল। এদের উঠতে দেখিনি আমরা। আগের দল এখনো পৌঁছয়নি? তা এতক্ষণ প্রায় পৌঁছে গেল বোধহয়। তার মানে তো এখনো পৌঁছয়নি। চারিদিকে চাইল, বড় বড় কেঁদ গাছ আর মূল গাছ লতা পলাশের বেষ্টনীর মধ্যে ধরা দিয়ে নিঃশেষ্ট পুরুষের মোহস্তপে বিভোর। বনজুইয়ের ঝাড় উঁকি মারছে মস্ত বড় গ্যাবড়া পাথরে গুহা সদৃশ ফাটলের অন্ধকার পর্দার পিছন থেকে। ঝকঝক করছে অগ্রকণিকা পায়ের তলার পথের বুকে। উষ্ণ হয়ে আসছে সকালের অরণ্য স্নিগ্ধ বাতাস। আমি বললাম, হ্যাঁ মশাই, মাঠাবুরু পিক কোনটা? সামনের এটা না ওইটে? এই প্রশ্ন জিজ্ঞাসার তাৎপর্য এই যে, হঠাৎ বনানীর ফাঁক দিয়ে আকাশ পানে চোখ পড়াতে আরবি ট্রোমেট্রি উটের পিঠের দুটো কুঁজের মতো দুটো চূড়া দেখতে পেয়ে সশস্ক হয়ে উঠেছি। দূরের ওইটে যদি মাঠাবুরু হয়, তবে যতদূর দেখছি ও আরো 1000 ফুট, এর আর মার নেই। তবে যদি এইটে হয়, তাহলে আর 100-5 ফুট। তবে ভাবলুম, এতক্ষণ তো একটাই চূড়া দেখছিলাম, কিন্তু তা এমনভাবে দুটো হয়ে গেল কি করে? তারপর আবার নিজের মনেই বুঝ দিলাম, এমন হয়ে থাকে পাহাড়ের দেশে, পাহাড়ের রাজ্যে। কোথা থেকে কোনোভাবে অদৃশ্য কোনো শিখর মাথা তুলে ঠেলে উঠল শিলা জবনিকা ভেদ করে, শিলাভূমি মায়াবিনী অপসরীর মতো। দেবেন মাইতি হেসে বললেন, দূরের ওটা কুরগাবুরু স্যার। বাঁ দিকে অনেক দূরে, মাইল 5 হবে। উচ্চতম চূড়া ওই রেঞ্জের। তাও কত হবে? 2200। বারে, এবার রেলির বাড়ি ধুতি নাকি? ঠিক নম্বরটা পড়ে গিয়েছে দেখছি। দেবেন মাইতি সম্ভবত না বুঝেই বোকার মতো হাসলেন। তারপর বললেন, বসবেন একটু? না, না না, আবার কি বসবো, চলুন উঠুন এবার। একটু এগিয়ে একটা পাহাড়ি চূড়ার আড়াল সরে যেতেই দেখি অগণ্য গোলগুলি ফুল ফুটে আছে পাহাড়ের গায়ে। স্বর্ণকান্তি পুষ্পস্তবক, পাষাণ পটভূমিকার গায়ে কোন শিল্পী যেন মায়াতুরি দিয়ে এঁকে দিয়েছে তার সৌন্দর্য। সুদূর পর্বতভূমির স্বপ্ন যখন দেখেছি বাংলাদেশের বর্ষা বাদলে ভেজা হয়তো এক একঘেয়ে দিনমানের শেষ প্রহরে, কোথা থেকে মনে উদয় হয়েছে রুক্ষ ব্যাসাল্টের স্তূপে নিষ্পত্র শুভ্রকান্ত বৃক্ষে এই পীত পুষ্পস্তবকের ছবি। তাদের সে অপূর্ব ইঙ্গিত সে স্বপ্ন শীতের দেশ থেকে এসে লেগেছিল উদ্ভিদ বিজ্ঞানবিদ ফুকারের চোখে। হিমালয়ের বন প্রদেশের বহু ম্যাগনোলিয়ার বহু রক্তমোহ ছাপিয়ে জয় করেও ছোটনাগপুরের পর্বতারণ্যের এই ফুল যে স্থায়ী প্রভাব এঁকে দিয়ে গিয়েছিল তার মনে,
হুকারের বইয়েতে তার নিজের হাতে আঁকা গোলগুলি ফুলের ছবিতে তার প্রমাণ আছে। দেবেন মাইতিকে কিছু কি বলবো এর সম্বন্ধে বলে মুখ খুলেই আবার বন্ধ করলাম। ও কিছু বুঝবে না এর সম্বন্ধে। ও বোঝে কত কিউবিক ফুট মাটি ও বালির কাজ হয়েছে, এত নম্বরের কুলির গ্যাং এত নম্বরের খাটালে কাজ করেছে, মজুরির সঙ্গে অন্যান্য খরচ ধরে মালের দরে পড়তা কত হয়, পুরুলিয়ার বিহার ন্যাশনাল ব্যাংকের খাতায় কত জমা পড়ল, গোলগুলি ফুলের পিতো পাপড়িতে যে স্বপ্ন আপনাতে আপনি মুক্ত, এমনিতর মুক্ত আকাশের তলায় পর্বত রাজ্যে তার যে আলেখা বাণী প্রাণীর কানে অক্ষান্ত চঞ্চলতা এনে দেয়, বেচারি দেবের মাইতির কানে সেসবের খবর পৌঁছয়নি। এইবার দেখি একদল কুলি মেয়ে নেমে আসছে, ওদের মাথায় কাঠকয়লার ঝুড়ি। দেবেন মাইতি তাদের দেখে বলেন, এই কত নম্বর ক্লিনের মাল? 6 নম্বর কিলেন গো। কে আছে রে ওখানে? ওঝাজি আছে গো, ওঝাজি। কুলিরমণির দল একপাল প্রমোদ দত্তার নীলা কুরঙ্গির মতো হাসি কলরব করতে করতে নেমে গেল। আমি ওদের দিকে চেয়ে রইলাম, মনে মনে ভাবলাম ওরা কবার ওঠানামা করতে পারে এই দুরারোহ পাহাড়ের মাথায় কয়লার ভাটাতে? কত ওদের রোজগার হয় সারাদিনের এই হাড় ভাঙা খাটুনির পরে? পাহাড়ের ওপরে বেশ সমতল ময়দান, জঙ্গল বেশি নেই, এখানে ওখানে দেবকাঞ্চন, মহুয়া ও সুদাম গাছ। গাছগুলির বার বন্ধ হয়ে গিয়েছে শক্ত পাথুরে মাটিতে। স্বল্পচ্ছায় বিটপি তলে ছোট বড় কয়লার ভাঁটা। সুঠাম তরুণী কুলি মেয়েরা ভাঁটা ভেঙে সরু কয়লা এবং মোটা কয়লা বাছাই করছে। ভীষণ রোদের তেজ, ঘাম ঝরে পড়ছে ওদের সর্বাঙ্গ বেয়ে। একটি মেয়ে ওদের মধ্যে সবচেয়ে সুঠাম এবং সুন্দরী, তার গলায় কুঁচের মালা, নিটোল হাত দুটিতে কাঁসার বাউটি, মাথায় ঠাস বুনুনি চুল, মুখে হাসি লেগেই আছে। তার কাছে গিয়ে বললাম, কি নাম রে? মেয়েটি খিলখিল করে হেসে উঠল, কিন্তু আমার কথার কোনো জবাব দিল না। তবে পাশের মেয়েটি বলল, বাবুজি, ও তোদের হিন্দি বাত বুঝতে পারবে? ওয়াকার বাপের ঘর তো রাঁচি। মনে ভাবলুম হিন্দি কখন বললাম, যে মেয়েটি বাংলা ভাষায় জবাব দিল তারও তো বোঝা উচিত ছিল। দেবেন মাইতি হেসে বললেন, শুনুন, একটা গল্প বলি। এক সাহেবের বিশ্বাস তিনি ভালো উড়িয়া শিখেছেন। তা উড়িষ্যার এক পল্লী গ্রামস্থ পাঠশালা পরিদর্শনে গিয়ে তিনি ঘণ্টাখানেক ধরে উড়িয়া ভাষায় ছাত্রের কর্তব্য সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলার পরে পাঠশালার উড়িয়া গুরুমশাই হাত জোর করে তাকে বললেন, আমার পাঠশালার ছাত্ররা নিতান্তই বড় পাড়াগে, এরা হুজুর আপনার হিন্দি কথা বুঝতে পারবেন না। সাহেব তো অবাক, ছাত্রদের কথা চুলোই জাগে। তা গুরুমশায়ের তো বোঝা উচিত ছিল যে তিনি কি ভাষায় এতক্ষণ কথা বলে গেলেন অনর্গল। হ্যাঁ, তা বলুন এবার। তার কথা শেষ হতেই তিনি এক চিলতে হাসলেন। তারপর ফের একজন লোককে ডেকে বললেন, এই ওর ভাষায় জিজ্ঞাসা করো, ওর নাম কি? প্রশ্ন করা গেল। এবার উত্তর দিল মেয়েটি, তার নাম বুধনি কুই। কত করে রোজ দেয় এখানে? ওরা ঝুড়ি পিছু 6 পয়সা পায় বাবুজি। কখে ওঠানামা করতে পারে ওরা সারাদিনে? তা আবার কত হবে, 6 বারের বেশি নয়। ও, 6 বার ওঠানামা? না, 3 বার ওঠা 3 বার নামা, তাই তো? না না, ভুল বুঝছেন।
ছবার ওঠা আর ছবার নামা। কি কাণ্ড! এই দুরহ মাঠাবুরু শিখরে ছবার ওঠা যে কি কঠিন পরিশ্রমের কাজ তা কেউ বুঝতে পারবে না। যে নিজে অন্তত একবারও না উঠেছে সে ছাড়া বুঝবে না কেউই। বাকি আর থাকে তার পরদিন। এর চেয়ে কেদার বদলি যাওয়া বোধ করি সহজ। আর এইসব সুঠাম তরুণীর দল আধমন 30 কাঠকয়লার ঝুড়ি মাথায় হাসি মুখে দিব্যি উঠছে নামছে। যে কঠিন লোহার পাথর দিয়ে মাঠাবুরু গড়া, সেই ধাতুর শক্ত উপাদানে তৈরি হয়েছে ওই সব হো ও বাউরি মেয়েদের হার। নমস্কার করি এই শক্তিময়ীদের উদ্দেশ্যে। দেবেন মাইতি বললেন, মজুরি সস্তা বলেই তো এখানে কাঠ কয়লা পুড়িয়ে 2 পয়সা থাকে। ওপরে দেখবেন অনেক ভাঁটা আছে, 9.5 আনা মন আর কোথাও পাবেন না ও জিনিসে। আমার উৎসাহ অনেক কমে গিয়েছে। দেবেন মাইতি যা বলছে তা করতে গেলে অনেক লোককে আমায় ফাঁকি দিতে হবে, বেশ বুঝতে পারছি। আমরা 7-8টা ভাঁটা দেখলাম। দেবেন মাইতি ফিতে বার করে কত হাজার কিউবিক ফুট কাঠকয়লা এখানে পাওয়া যেতে পারে তার হিসেব করতে বসল। আমি বললাম, মশাই, এই যে মজুরি বড্ড কম। দেবেন মাইতি আমার মুখের দিকে চেয়ে বললেন, আগে মানে? মানে এই এখানে কয়লার ভাঁটা আমার নেওয়া হবে না গো। আপনি অন্য পার্টনার দেখুন। বেশ, সে নয় বুঝলাম। তবে স্যার একটা কথা বলি, আপনি মজুরি রেট বাড়িয়ে দিন না, দিন 7 পয়সা করে। তাতেও যদি আপনার মন খুঁতখুত করে, দিন 7.5 পয়সা করে। কেমন হলো তো? ওসব কবি টবির লোক নিয়ে কি আর বিজনেস চলে স্যার? 5 দিন পরের ব্যাপার। 6 পয়সা থেকে মজুরির রেট বাড়িয়ে আমার কথায় করা হয়েছে 3 আনা। দেবেন মাইতি হাত পা ছুঁড়ে চিৎকার করেছিল, তবে আমি শুনিনি। তার সব প্রতিবাদ অগ্রাহ্য করেছি। সকালে ডাকবাংলোতে বসে আছি। কয়লা ভাটার চৌকিদার গোপীনাথ মালিয়া এসে জানালো, বাবু, এ তো বড়ই মুশকিল, তো কুলি পাওয়া যাচ্ছে না। বেশ আশ্চর্য হয়ে গেলাম আমি। হালকা গলা উঁচিয়ে বললাম, এ বাবা, কেন? কেউ আসেনি স্যার কাজে। ব্যাপার কি? মজুরি আরো চাইছে নাকি? আগে সেজন্য নয়, আপনি গিয়ে একবার দেখুন না। গোপীনাথ মালিয়ার পিছু পিছু চলি। ডাক বাংলো থেকে বার হয়ে কিছু দূরে বাঘমুন্ডি ঝালাদা পাকা সড়কের ওপর নিমডি গ্রামে ওর বাড়ি। একসময় ওরা নাকি ছিল এ অঞ্চলের জমিদার, তাই ওদের উপাধি বাবু। এখনো সকলে ওকে ডাকে গুপি বাবু বলে। কিছু দূর গিয়ে নিমডি গ্রামের বাইরে বাটাইজোর নদী বা নালা বা ঝর্ণা যাই বলুন, তারই ধারে একটা বড় অর্জুন গাছের তলায় গ্রামের ভাটিখানা। মহুয়া মদ চোলাইও ক্রয় বিক্রয় হয়। গিয়ে দেখি কয়লা ভাটার মেয়ে পুরুষ সব কুলি নেশায় অজ্ঞান হয়ে পড়ে আছে। ওঠা তো দূরের কথা, চোখ মেলে চাইবার ক্ষমতা পর্যন্ত নেই ওদের। আমি বললাম, এ কি ব্যাপার? এটা এটা কি হয়েছে গুপিবাবু? গুপিবাবু দাঁত বার করে হেসে বললেন, আগে হবেই তো, হাতের কড়ি যাহাতক আসে। আপনার কি মনে হয় মজুরির রেট বাড়িয়ে? আগে নির্ঘাত। কি আর করা যায়, সেদিন কোনো কাজ হলো না। বিকেলে যখন ওদের নেশা ভাঙলো, তখন তারা কাজের উপযুক্ত নয়, শরীর শিথিল। অবশ্য বেলাও পড়ে এসেছে।
মাঠাবুরুর শানু দেশের জঙ্গলে মহুয়া ফুল খেতে ভাল্লুক বেরোয়। অবেলায় জঙ্গলের মধ্য দিয়ে ওঠানামা নিরাপদ নয়। এদিকে দেবেন মাইতি দেখি খুব খুশি। আমায় দেখে টেনে টেনে বললেন, আপনাকে বললাম স্যার, তা আপনারা কবি লোক। কেন, এখানে কবি লোকের কি দোষ হলো? দোষ হলো এই যে কয়লা ভাটাটা উঠে গেল, আর এখানে কুলি পাবেন না। কেন পাবো না? মজুরি 3 আনা দিলে মাথা পিছু 18 আনা পড়ে। সব দেখবেন মদ খেয়ে চিৎপাত হয়ে এমনি রোজ পড়ে থাকবে। আপনার কবিত্বের এই ফল হলো। স্যার, বিজনেস জিনিসটা আলাদা জিনিস। আমার হাতে দিন ছেড়ে দেখুন কি করে চালায়। তাই সহি, ছেড়ে দিল মোর হাতে। আর সত্যি পরের দিন থেকে দেখলুম দিব্যি চলতে লাগলো কয়লা ভাটা। 6 পয়সা রেটেই মজুরি নামিয়েছে দেবেন মাইতি। কোনো কুলি অনুপস্থিত নয়। আমি আর কোনো কথা বলি না। দেবেন মাইতি যা করে তাই, পয়সা আসছে। মাঠাগুরু শানুদেশের অরণ্য পথে বড় বটগাছের তলায় বসে আছি। ঘন ছায়া ভরা গ্রীষ্ম অপরাহ, পাহাড় তেতে উঠেছে। কয়লা ভাটা একেবারে পাহাড়ের ওপরেই, গাছপালাহীন রুক্ষ এক স্থান। এই গরমে একেবারে তিষ্ঠবার জো নেই সেখানে, তাই এখানে এসে আশ্রয় নিয়েছি। হঠাৎ দেখি কুড়ির দল নেমে আসছে, সেই কুড়ির দল। তাদের ভিতরে একজন বাউরি কুড়ি আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, এই তোর কাছে জানাচ্ছি, এই 6 পয়সা রেট আমাদের পোষাচ্ছে না রে। ও মা, কেন শুনি? 3 আনা করেছিলি, আবার কাটলি কেন? তোরা মদ খেয়ে মাতলামি করে কাজ কামাই করেছিলি কেন? হ্যাঁ? ওদের পেছনে মেয়ে ছেলের দল দাঁড়িয়ে, তাদের মধ্যে সেদিনকার বুধনি কুইও ছিল। ওরা সবাই হাসছে দেখে কুড়িটাকে বললাম, কি ব্যাপার রে, এসব হাসছে কেন? তবে ওরা আমায় কিছু না বলেই নেমে গেল। রাত্রেবেলায় হঠাৎ ডাকবাংলোর চৌকিদার আমাকে গোপনে এসে জানায়, বাবু, এই সব কন্ট্রাক্টর বাবুর কাজ ছিল। শুনেছিলাম 5 টাকা খরচ করে নিজের ট্যাঙ্ক থেকে সবাইকে মদ খাইয়েছিলে সেদিন। নিজের পয়সার মদ খাইয়েছিল? কেন? আরে বাবু, নইলে তো আপনি মজুরির রেট কমাবেন না। আপনার শুধু এই মাঠাবুরুর ভাটা ওর সঙ্গে ভাগে রয়েছে, কিন্তু ও বাবুর এই অঞ্চলে আরও এমন কত জায়গায় ভাটা আছে, মজুরির রেট বাড়ালে ওর লোকসান কত। কুলিরাও সেটা জানে, তাই জেনে শুনে হাসছিল। আপনার কাছে রেট বাড়াবার কথা বলে হাসছিল। আমি সব শুনেছি। ভাবলুম, আমার কি, আমার তো এতে লাভ ছাড়া ক্ষতি নেই। অথচ যারা সত্যি ঠকেছে এ ব্যাপারে, তারা পরের 5-6 দিন ধরে আমাকে দেখলেই হাসে, গা ঠেলাঠেলি করে পরস্পরের, যেন আমাকে তারা খুব বোকা বানিয়েছে। তাদের দলের সেই পত্রুনি বুধনি কুইও এ কাজে আগ্রহী। এই সরলা বন্যবালাদের আমি কি বোঝাবো? দেবেন মাইতির জয় হোক। মাঠাবুরুর কয়লা ভাটার মহাজন বলরামপুরের বিরজলাল ঘনশ্যাম দাসের 33.5% মহাজনের জয় হোক।